নিশাকে ধরে উচিত শিক্ষা দিতে নতুন পথ বেছে নিল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে নিশা জেনে যায় বাইপাসের ধারে সে যে স্ক্যামটা করছে সেই স্ক্যামের হদিশ পেয়ে গেছে পুলিশ। আর পুলিশ বিশেষ করে জিৎ বসু যাচ্ছে সেখানে রেড করতে। আর তখনই নিশা বুঝতে পেরে যায় মহারানীকে এটা যদি একবার জানাজানি হয়ে যায় তাহলে সে আর কখনোই জেল থেকে বেরোতে পারবে না। আর এটা একদম সঠিক কথা। ভানুকে রাখা হয়েছিল নিশা যেই জেলে রয়েছে তার ঠিক পাশের জেলটাতেই। এরপর ভানুর সাথে কথা বলতে থাকে নিশা আর বলে, ভানু, মনে হচ্ছে না এবারে আর নিজেকে কোনোভাবে বাঁচাতে পারবো, কি করি বলতো? ভানু তখন বলে, সেটাই তো আমিও ভাবছি, যেভাবেই হোক আমাকেও কিছু একটা করতে হবে, না রে সব শেষ হয়ে যাবে। এরপরেই নিশা নিজের মাথা দেওয়ালে ঠুকতে শুরু করে দেয়। আর সেটা দেখার পরেই সমস্ত কনস্টেবলরা হাজির হয়ে যায়। লেডি কনস্টেবল আর একজন পুলিশ দুজনাই ভেতরে ঢোকে জেলের। আর যে লেডি কনস্টেবল ছিল সে তখন নিশাকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক সেই সুযোগটায় নিশা অন্য পুলিশের থেকে বন্দুকটা কেড়ে নিয়ে তারই মাথায় ধরে আর বলে, আমাকে এখান থেকে বেরোতে দিন, না হলে কিন্তু অবস্থা আপনাদের অনেক বেশি খারাপ হয়ে যাবে। এরপর নিশা রীতিমতো বেরোনোর চেষ্টা করে আর সেখান থেকে পালিয়ে যায়। তারপরে একজনকে ফোন করে বাপ্পা বলে আর বলে, তাড়াতাড়ি বাইকটা নিয়ে আয়, পুলিশ রেড করার আগে আমাকে বাইপাসের ধারে ওই স্ক্যামিং সেন্টারে পৌঁছতে হবে। এরপর সে নিয়ে আসে বাইক আর তারপর নিশা তাড়াতাড়ি করে বাইকে উঠে পড়ে সেখানে যাবে বলে। এদিকে ঐশী জেনে গিয়েছে যে তাদের বাড়ির পেছনের যে দোকানটা রয়েছে সেই দোকানের থেকে সিসিটিভি ফুটেজ জোগাড় করে নিয়ে এসেছে খেয়া আর উজি। দুজনা মিলে দেখে নিয়েছে এইসবের পিছনে ঠিক কে রয়েছে, কাকে দিয়ে জিনিসগুলো পাচার করিয়েছিল দুর্জয় আর ঐশী। শঙ্খ তখন বলে, আরে ঠিক আছে, এত তুমি কান্নাকাটি করো না, কিছু হবে না, তুমি দেখো শেষ পর্যন্ত তুমি কিছুই বোঝাতে পারবে না, তুমি চিন্তা করো না। এরপরে ঐশী বলে, সব কিছু হয়েছে ওই মেশোর জন্য। মেশো যদি এরকম একটা ফালতু মার্কা প্ল্যান না করতো তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। নিজেকে কি করে বাঁচাবো সেটাই আমি ভাবছি। এদিকে দুর্জয় রীতিমতো নেশা করতে থাকে। তখনই ফোন করেছে ঐশী আর বলে, মেশো, তোমাকে ফোনে পাওয়া যাচ্ছে না, তুমি কি করছো? তখনই মেশো বলে, আসলে আমি ক্যান্সারের ওষুধ খাচ্ছি। বলো বলো কি হয়েছে? ঐশী তখন বলে, তুমি ওদিকে ক্যান্সারের ওষুধ খাচ্ছ আর এদিকে উজি ওই আমাদের বাড়ির পেছন দিকে যে দোকানটা রয়েছে সেখান থেকে সিসিটিভি ফুটেজ জোগাড় করে এনেছে। তুমি যেই লোকটাকে দিয়ে সমস্ত গয়নাগুলো পাচার করার কথা ভেবেছিলে, করিয়েওছো, সেই লোকটার পুরো ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গেছে। এবার তো পুলিশ চাইলেই তাকে গ্রেফতার করতে পারবে আর তারপরে সমস্ত সত্যিটাই সামনে চলে আসবে। দুর্জয় বলে, এরকমটা কিচ্ছু হবে না, তুমি নিজেকে একটু সামলাও, এত ভয় পেলে চলবে, আমি আছি তো, দেখছি আমি কতদূর কি করতে পারি। তার মধ্যেই চলে এসেছে পৃথা আর বলে, শোনো না, মেয়েটাকে এতবার করে ফোন করছি, মেয়েটা ফোন ধরছে না। দুর্জয় বলে, কেন, দীপ্তি কোথায় গেছে? তখনই পৃথা বলে, দীপ্তি গেছে একটা চাকরির ইন্টারভিউতে, বলছিল ওর নাকি একটা ভালো চাকরির ইন্টারভিউ এসেছে, যেখানে ওই বড় বড় বিদেশের কোম্পানি রয়েছে না, সেখানে বিদেশি কোম্পানিতে এই দেশে বসেই কাজ করার সুযোগ করে দেয়, ভালো টাকা মাইনে দেয়। আসলেই দীপ্তি গেছে সেই নিশার স্ক্যামিং সেন্টারে, আর সেটা এখনও পর্যন্ত জানে না দুর্জয় আর পৃথা। বারবার করে ফোন করতে থাকে কিন্তু দীপ্তির ফোন ঢুকছে না। তার মধ্যেই নিশা পুলিশ আসার আগেই সে স্ক্যামিং সেন্টারে পৌঁছে যায় আর বলে, কিরে, এই মেয়েটা আবার কে? এইকে কোথা থেকে জোগাড় করলি? দীপ্তিকে দেখেই তো চিনতে পেরে গেছিল নিশা। তখনই ছেলেমেয়েগুলো বলে, আরে এই মেয়েটা ইন্টারভিউ দিতে এসেছিল। তারপর যখন জানতে পারলো পুরো ঘটনাটা এরকম, বলছিল পুলিশের কাছে গিয়ে সব সত্যি নাকি বলে দেবে, তাই তো বাধ্য হয়ে ওরা এই অবস্থা করতে হয়েছে। কিন্তু তুমি এখানে কেন এলে মহারানী? মহারানী অর্থাৎ ওরফে নিশা সে বলে, পুলিশ এখানে রেড করতে আসছে, আমাদেরকে তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে। এরপরেই নিশাকে ধরার জন্য পুলিশ তো রীতিমতো পেছন পেছন এসেছিলো কিন্তু ধরতে পারেনি। আর এর মধ্যেই জিৎ বসুকে খবরটা জানিয়ে দেওয়া হয় যে নিশা পুলিশকে রীতিমতো মারধর করে বেরিয়ে গেছে। এটা শোনার পর জিৎ বসু বুঝতে পারে নিশা ঠিক কতটা ডেঞ্জারাস। তারপরে স্ক্যামিং সেন্টারে পৌঁছে গেছে আর এখানে এসে দেখে কেউ নেই। নিশা সবাইকে নিয়ে আর সমস্ত ডিটেলস নিয়ে পালিয়ে গেছে। পড়ে রয়েছে শুধু দীপ্তি। দীপ্তিকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আর অন্যদিকে দেখা যায় যে বাড়িতে উজি আর ঋষি যখন কথা বলছিল তখনই চলে এসেছে কাকুমণি। কাকুমণি এসে বলে, তোমরা কি এই খবরটা জানো? এই যে উজি, তোমার দিদি পুলিশকে মারধর করে জেল থেকে পালিয়ে গেছে। আর এটা শোনার পরে তখনই উজি বুঝতে পেরে যায় মহারানী যে দিদি ছিল সেটা খুব ভালো মতনই জানতো উজি। এবারে কি হবে, কি করবে বুঝে উঠতে পারছে না।
অন্যদিকে উজি আর ঋষি দুজন মিলেই চলে গেছে থানায়। উজি তখন বলে, আমি বুঝতে পারছি না দিদি এটা কেন করলো ভানুদা। ভানু তখন বলে, আমার সাথেই কথা বলছিল, হুট করে যে এরকম কিছু করবে এটা আমি ভাবতেও পর্যন্ত পারিনি। অফিসার জিৎ বসু বলে, দেখলেন তো উজি, আপনার দিদি ঠিক কতটা ডেঞ্জারাস। ওনাকে তো মনে হচ্ছে কোনো জেলে আটকে রাখার ক্ষমতা হয়নি পুলিশের, উনি এটাই ভাবছেন। কিন্তু এবারে ওনাকে আর ছাড়া হবে না, ওনার জন্য টাইট সিকিউরিটির ব্যবস্থা করা হবে। এর মাঝখানেই দুর্জয় আর পৃথা চলে এসেছে ঋষিদের বাড়িতে, আর সেখানে এসে কথা বলতে থাকে আর বলে, দীপ্তির অবস্থা নাকি খুব একটা ভালো ছিল না, পুলিশ নাকি ওকে সুস্থ করার চেষ্টা করছে, মেয়েটা যে কোথায় গিয়ে পড়লো তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরেই দীপ্তিকে বাড়িতে নিয়ে আসা হয় আর বাড়িতে চলে এসেছে নিশা। নিশাকে দেখার পর দীপ্তি একটু একটু মনে করার চেষ্টা করে যে এই মেয়েটাকেই তো আমি ওই স্ক্যামিং সেন্টারে দেখেছিলাম, তবে কি এই সেই মহারানী? এর মধ্যেই বারবার করে তাকাতে থাকে। দুর্জয় তখন বলে, কি ব্যাপার বলতো দীপ্তি, তুই নিশার দিকে এতবার করে তাকাচ্ছিস কেন? দীপ্তি বলে, খুব চেনা চেনা লাগছে, ভীষণ চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। অন্যদিকে নিশা বলে, আমার বোন কোথায়? আমার বোনকে ডাকুন। আপনারা আমার বোনকে বারবার করে ফাঁসাতে চেয়েছেন, ও একটা ভালো মানুষ, আর সেই ভালো মানুষটাকেও আপনারা ছাড়ছেন না। আপনাদের অবস্থা কি করে ঘায়েল করতে হয় সেটা এই নিশা খুব ভালো মতন জানে। তখনই ঐশী বলে, এই শোনো, এটা না তোমার বাড়ি না, এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমরা কিন্তু তোমাকে ছাড়বো না। এরপর অফিসার জিৎ বসুকে খবর দেওয়া হয়। জিৎ বসু ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব ব্যানার্জি বাড়ি থেকে নিশাকে গ্রেফতার করে নিয়ে আসবে। এরপর বলতে বলতেই জিৎ বসু চলে এসেছে আর বলে, নিশা আপনি কিন্তু ডেঞ্জারাস, এবারে আপনাকে আর এতটাও ছাড় দেওয়া হবে না। বাইপাসের ধারে যেই স্ক্যামিং সেন্টারটা ছিল তার মহারানী যে আপনি সেটা তো আমরা বুঝে গেছি, কিন্তু প্রমাণ এই মুহূর্তে নেই ঠিকই, তবে আপনাকে আমরা ধরবই। আপাতত এখন জেলেই চলুন। নিশাকে নিয়ে যাওয়া হয় জেলে। আর অন্যদিকে উজি ভাবে কি করে দিদিকে আটকাবে। এইভাবে যদি দিদি সব অন্যায়কে আবারও শুরু করে দেয় অন্যায় করা, তাহলে কিন্তু আর কোনোভাবেই বাঁচানো যাবে না, কারণ যাবজ্জীবন সাজা হবেই হবে। তখনই পুলিশের কথাই ভাবছিল। আর এরপরেই উজিকে ঋষি বলে, তুমিই পারবে তোমার দিদিকে আটকাতে, আর তার জন্য কিছু পন্থা অবলম্বন করতে হবে। তুমি তো সরকারি চাকরির পরীক্ষা দিতে চেয়েছিলে, তুমি ভালো করে পড়াশোনা করো, চাকরিটা পাও, তারপর দেখো তুমি তোমার দিদিকে ঠিকই শাস্তি দিতে পারবে। তখনই উজি বলে, ঠিকই বলেছ, আমাকে আবারও ভালো করে পড়াশোনা করতে হবে, তারপর আমি সাইবার ক্রাইমের অফিসার হব, আর আমি আমার দিদিকে উচিত শাস্তি দেব। ওকে আটকাতেই হবে, ওকে আটকাতে গেলে ওর মতনই কাউকে বেপরোয়া হতে হবে, না হলে ওকে কোনোভাবে আটকানো সম্ভব হবে না। ঋষি তখন বলে, তুমি তোমার স্বপ্নের পথে এগিয়ে যাও, আমরা সবাই আছি তোমাকে সাহায্য করার জন্য।